সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুবই ভালো আছেন। ফুটবল নিয়ে আলোচনায় আপনাদের সঙ্গে আজকে আবার যুক্ত হয়েছি আমি লাহুল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা ইতিমধ্যে হয়তো আপনারা গেস করতে পারছেন। তুমুল আলোচনা হচ্ছে গতকাল এবং আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে যে শব্দটা নিয়ে, সেটা হচ্ছে ইএসএল অথবা ইউরোপিয়ান সুপার লিগ। কেন এত আলোচনা হচ্ছে ইএসএল নিয়ে, কিংবা ইএসএল এর পেছনে কারা, এটা কিভাবে শুরু করতে যাচ্ছে, বা ফুটবলে কি ধরনের পরিবর্তন আসতে পারে যদি ইএসএল যেভাবে পরিকল্পনা করছে সেটা বাস্তবায়ন করতে পারে। তো সেসব দিক নিয়ে আমরা আজকে কথা বলবো, বিশেষ করে ইএসএল নিয়ে, এবং আলোচনার মধ্যে আসবে উয়েফা এবং ফিফা নিয়েও আমাদের আলোচনা যুক্ত হবে। আমরা প্রথমে যদি জানতে চাই যে ইএসএলটা কি, কিংবা এটা কিভাবে উৎপত্তি হলো, তাহলে বলতে হয় যে এটা আজকে বা কালকে অথবা কয়েকদিন আগে এটা হুট করে আসেনি। এটা আসলে বেশ কয়েক বছর ধরেই ইএসএল এর একটা পরিকল্পনা করা হচ্ছিল, যেটার আভাস দিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার, সাবেক আর্সেনাল কোচ। উনি 2009 সালে বলেছিলেন যে এই এখন যে ফুটবলটা আছে, যে লিগের খেলা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের খেলা হচ্ছে, সেখানে একটা বড় পরিবর্তন আসতে পারে। এবং আমরা এর আগে দেখেওছি, বিশেষ করে যারা ফুটবল বোদ্ধা আছেন কিংবা ফুটবল কর্তৃপক্ষ যারা, ওনার যারা, তো তাদের মধ্যে একটা গোপন আলোচনা চলছিল যে এলিট ক্লাবগুলোকে নিয়ে একটা আলাদা করে লিগ হতে পারে, কিংবা আলাদা একটা ফরম্যাটে খেলা হতে পারে, যেটারই আমরা রূপ দেখতে পাচ্ছি ইএসএল। এটা হয়তো অন্য কিছু হতে পারতো, কিন্তু আমরা বর্তমানে এর নামকরণ দেখছি ইএসএল কিংবা ইউরোপিয়ান সুপার লিগ। তো প্রশ্ন আসতে পারে যে চ্যাম্পিয়ন্স লিগ থাকতে যে এত বড় একটা টুর্নামেন্ট, এত মজার একটা এক্সাইটিং একটা টুর্নামেন্ট, যেটার জন্য সারা বিশ্বের মানুষ প্রায় মুখিয়ে থাকে, যে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের কোনো খেলোয়াড় সেখানে নেই, কোনো প্রতিনিধি সেখানে নেই, কিন্তু আমরা দেখা যাচ্ছে রাত 1টা-2টা পর্যন্ত জেগে বসে আছি খেলা দেখার জন্য। সো এই প্রশ্নটা আসে যে এটার আসলে ইম্প্যাক্টটা কি, যে কিংবা ইউসিএল এর মতো একটা টুর্নামেন্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা টুর্নামেন্ট থাকতে কেন ইএসএল এর প্রয়োজন হলো। এটার দুটো কারণ, কয়েকটা কারণ আছে, তার মধ্যে দুটো কারণকে আমি বড় কারণ হিসেবে মনে করছি। প্রথমত, যে এখনকার যে সিচুয়েশন, যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে গ্লোবালি, যার কারণে আসলে সারা বিশ্বের অর্থনীতি হুমকির মুখে পড়ে গেছে, যেটার অনেক বেশি সাফার করতে হচ্ছে, বিশেষ করে ক্লাব ওনারকে বা ক্লাবগুলোকে। যেমন আমরা বার্সেলোনার কথা বলতে পারি, যে বার্সেলোনা এই মৌসুমে তাদের প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা। কেন? কারণ টেলিভিশন সত্ত্ব, কিংবা মাঠে দর্শক যেতে পারছে না, টিকিটের টাকা পাচ্ছে না, কিংবা মানুষ খেলার পেছনে এত বেশি ইনভেস্ট করছে না। সো তাদের জন্য এখন টাকাটা গুরুত্বপূর্ণ। শুধু তাদের জন্য নয়, অন্য ক্লাবগুলোরই, বেশিরভাগ ক্লাবেরই একই দশাতে টাকাটা তাদের দরকার। আর এই টাকার যে দরকার, এটার একটা সুযোগ নিচ্ছে এই ইএসএল কর্তৃপক্ষ, যে তারা দেখছে যে প্রতিটা ক্লাব সাফার করছে। তো আমরা যদি তাদেরকে একটা অ্যামাউন্ট যদি আমরা অফার করতে পারি, যেটা শুধুমাত্র সাইনিং অফার হবে, যে তারা যদি আমাদের এই বাণিজ্যে, কিংবা তারা যদি আমাদের এই চুক্তিতে শুধুমাত্র স্বাক্ষর করে, তাহলেই তারা 300 মিলিয়ন করে পাবে। সো এই সুযোগটা কেন নেবে না ক্লাবগুলো? তারা যেহেতু আর্থিক দৈন্যদশার মধ্যেই আছে, এটা একটা কারণ, যে ফাইন্যান্সিয়াল হেল্প। দ্বিতীয়ত হচ্ছে, এটা শুধুমাত্র এই প্যান্ডেমিকের কারণেই নয়, এটা পরিকল্পনাটা বেশ আগে থেকেই এনারা করে আসছিলেন, যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জায়গায় হয়তো ইউরোপিয়ান সুপার লিগ যদি আসে, সেখানে দল থাকবে 20টা, যে 20টা দলের মধ্যে এলিট ক্লাবই থাকবে 15টা, যারা ফাউন্ডিং মেম্বার হিসেবে থাকবে, আর 5টা টিমকে হয়তো তারা ইনভাইট করবে খেলতে আসার জন্য। এরপর 20টা দল থেকে লিগ ভিত্তিতে খেলা হবে। খেলা হওয়ার পর প্রত্যেক দলের সঙ্গে খেলবে, এতে করে খেলার পরিমাণটা বেড়ে যাবে। আর খেলার পরিমাণ বেড়ে যাওয়া মানে টিভি সত্ত্বের ব্যাপার আছে, এরপর দর্শকের ব্যাপার আছে, টিকিটের ব্যাপার আছে। সো তাদের আয়টা বেড়ে যাচ্ছে, এবং এই 20টা দল পরস্পরের সাথে খেলা মানে প্রায় 18টা খেলা হবে, যে একদম নতুন দলের সঙ্গে। দেখা যাবে রিয়াল মাদ্রিদ আজকে হয়তো খেলছে বায়ার্ন মিউনিখের সঙ্গে, কালকে খেলছে পিএসজির সাথে, পরের দিন খেলছে আবার বার্সেলোনার সঙ্গে, কিংবা ম্যান সিটির সঙ্গে, কিংবা লিভারপুলের সঙ্গে।
সো এই ধরনের বড় খেলা যেগুলোকে আমরা হাই ভোল্টেজ ম্যাচ বলি, এই ধরনের ম্যাচ অনবরত চলতে থাকবে। তার ফলে কি হবে, দর্শকরাও নিয়মিত মাঠে যাবে, খেলার মধ্যে আরো বেশি কম্পিটিটিভনেস চলে আসবে। এখন কি হয়, চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু 32 দলের খেলা, তো অনেক দলই থাকে যারা অনেক স্ট্রাগল করে আসে। দেখা গেল যে সুইডেন কিংবা স্কটল্যান্ড, তাদের যে লিগে খেলা হয়, যেমন স্কটিশ ক্লাব সেল্টিক, তারা হয়তো তাদের লিগে খুব ভালো করছে, তারা হয়তো সেখানে ফার্স্ট পজিশনে আছে, কিন্তু আমরা যখন তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে দেখছি, তারা যখন বড় দলগুলোর সঙ্গে মোকাবেলা করছে, তারা খুব একটা পেরে উঠছে না। কিংবা আয়াক্স এর কথা বলতে পারি, তারা নেদারল্যান্ডের টপ টিম, তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগও যেতেছে এর আগে, কিন্তু এখন পর্যন্ত এখনকার সিচুয়েশনে তারা মোটেও সেরকম সুবিধা করতে পারছে না। তারা হয়তো গত সিজনে কিংবা তার আগের সিজনে সেমিফাইনাল খেলেছে, বাট কাপ কিন্তু আমরা জিততে দেখিনি। এমন কোন ক্লাব বা দেশ থেকে যে তারা তাদের টপ লিগে খেলছে কিন্তু এসে চ্যাম্পিয়ন্স লিগে এসে তারা কাপ জিতে যাচ্ছে কিংবা ফাইনাল খেলছে, এরকমটা আমরা খুব একটা দেখছি না। সো এখান থেকে কি বুঝতে পারি আমরা, যে তখন হয়তো আমরা গেস করতে পারি যে রিয়াল মাদ্রিদের সঙ্গে হচ্ছে কোপেনহেগেনের খেলা হচ্ছে কিংবা স্পার্টাক মস্কোর খেলা হচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতবে। অর্থাৎ এই ধরনের ম্যাচে দর্শকের আগ্রহ কম থাকে, যেটা থাকে রিয়াল বার্সা কিংবা রিয়াল অ্যাথলেটিকো কিংবা হাই ভোল্টেজ ম্যাচ যেগুলোকে আমরা বলছি। সো এই পয়েন্টটা নোটিস করেছে এই ইএসএল, যে ইউরোপিয়ান সুপার লিগের যারা অথরিটি আছেন, তারা এখন এই 20টা টিমের মধ্যে খেলা থাকবে প্রতিদিন করে। দেন এখান থেকে 8টা দল হচ্ছে আবার নকআউট স্টেজে খেলবে। তারপর 8টা দল থেকে সেমিফাইনাল এবং ফাইনাল, যেভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হতো সেভাবেই হবে, যে সেমিফাইনালে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ করে আর ফাইনাল ম্যাচ হবে একটি। এইভাবেই তারা ফরম্যাটটা প্ল্যান করেছে, যাতে অনেক বেশি খেলাও বাড়ে কোয়ান্টিটিতে, আবার কোয়ালিটি ফুলও যেন হয়। সেজন্য দল ছাঁটাই করেছে বলা যায়, যে মাত্র 20টা দল নিয়ে অনেক বেশি কম্পিটিটিভ খেলা তারা অফার করতে চাইছে। আমরা যে আলোচনাটা করছিলাম যে ইউরোপিয়ান সুপার লিগ তারা কিভাবে ফরম্যাট সাজাচ্ছে বা তাদের পরিকল্পনা কি, তারা আসলে আগাচ্ছে এই মটো নিয়ে বা এই স্লোগান নিয়ে, দ্য বেস্ট ক্লাব, দ্য বেস্ট প্লেয়ার এভরি উইক। অর্থাৎ তারা বলেই নিচ্ছে যে সেরা ক্লাবটা থাকবে, সেরা প্লেয়ার থাকবে এবং প্রত্যেক সপ্তাহে দেখা হবে। অর্থাৎ এখানে সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে কিংবা উয়েফা ইউরোপা লিগের ক্ষেত্রে কিংবা উয়েফা সুপার কাপের ক্ষেত্রে দেখা যায় যে একটা বড় টাইম হচ্ছে দর্শককে অপেক্ষা করে থাকতে হয়, বা 2 সপ্তাহ 3 সপ্তাহের ব্যবধানে খেলা হয়, এর মধ্যে অনেক ব্রেক থাকে, মানে পুরো বছর জুড়ে সেভাবে খেলা হয় না, দর্শক মিস করে এই খেলাটা। এই জায়গাটাকে ওরা দেখছে এবং এটাকে কিভাবে কভার করা যায়, এর জন্য তারা সেরা প্লেয়ার, সেরা ক্লাবকে মানে খুবই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মাঠে রাখতে চাচ্ছে, যাতে করে খেলার পরিমাণটা বেড়ে যায় এবং দর্শকের মধ্যে ওই আগ্রহটা থাকে। যদিও এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে প্রথম 1 সিজন কিংবা 2 সিজনে তারা হয়তো অনেক বেশি ফুলফিল বা সাকসেসফুল হবে, কিন্তু এইটা না দর্শকের কাছে আবার পরবর্তীতে মনোটনি হয়ে যায়, যে একই দল অন্য দলের সঙ্গে 20টা দল ঘুরে ফিরে বা 15টা দল তো থাকছেই, এদের মধ্যে ঘুরে ফিরে খেলা হচ্ছে, সেইভাবে কোনো চমক দেখা যাচ্ছে না, যেটা আয়াক্স দেখায় কিংবা যেটা হচ্ছে আটালান্টা দেখাচ্ছিল, বা এই ধরনের যারা ডার্ক হর্স আমরা বলি, যে দলগুলো এসেই খুব ভালো করা শুরু করে, সো সেই চমকটা এখানে খুব কম থাকবে বলা যায়। তো এটা একটা নেতিবাচক দিক বলবো। সর্বশেষ অবস্থার কথা যদি বলি, যে ইএসএল এর সর্বশেষ অবস্থা কি কিংবা বর্তমানে কেন এত বেশি কথা হচ্ছে, কারণ আমরা দেখেছি তারা অফিসিয়ালি এটাকে হচ্ছে অ্যানাউন্স করেছে। এতদিন এটা ছিল কানে কানে কিংবা এতদিন এটা গুপ্ত ছিল, প্রকাশিত হয়নি, কিন্তু এটার একটা অফিসিয়াল রূপ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এখানে ইউরোপের যে এলিট ক্লাবগুলো আছে তার মধ্যে অলরেডি 12টা ক্লাব সাইন করেছে। কোন 12টা ক্লাব? স্প্যানিশ লিগ থেকে 3টি ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে 6টি ক্লাব এবং সিরিয়া থেকে 3টি ক্লাব। স্প্যানিশ লিগ থেকে এসেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে সিরিয়া থেকে এসেছে জুভেন্টাস, এসি মিলান এবং ইন্টার মিলান। আর ইংলিশ লিগ থেকে এসেছে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহাম এবং আর্সেনাল। তো ইএসএল মোটামুটি 15টা দলকে রাখতে চাচ্ছে যারা ফাউন্ডিং মেম্বার হিসেবে থাকবে, এবং এই 15টা দলকে তারা 300 মিলিয়ন করে অফার করবে সাইনিং অ্যামাউন্ট হিসেবে। তারা এছাড়াও
বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি তাদের টার্গেট লিস্টে ছিল যে এই তিনটা দলকে মিলে তারা 15টা দল হয়তো বা কনসিডার করেছিল যে তারা আসবে, কিন্তু মজার ব্যাপার কিংবা এইটা একটা চমক হয়ে এসেছে যে পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড তাদের এই অফার অ্যাকসেপ্ট করেনি। এটা হয়তো তারা অন্য কোনো দল পেয়ে যাবে, কিন্তু এই তিনটা বড় দল ইউরোপের, এরাও তিনজন এলিট শক্তি, তো এদেরকে ছাড়া আসলে কাজটা কিছুটা কঠিন হয়ে গেল কিনা ইএসএল এর জন্য, কিংবা উয়েফার জন্য আশা টিকে থাকলো কিনা, এটা একটা ব্যাপার। আমরা এটা নিয়ে শেষ পর্যায়ে আলোচনা করব। তো এই যে বলছিলাম যে টাকার অঙ্ক 300 মিলিয়ন, এই টাকাটা আসলে আসছে কোথা থেকে, বা এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরেও এতগুলো টাকা কিভাবে অফার করতে পারছে ক্লাবগুলোকে। এবং বলা হচ্ছে যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যারা চ্যাম্পিয়ন হয় তারা 120 মিলিয়ন ইউরো পায়, আর ইউরোপিয়ান সুপার লিগে যারা জয়লাভ করবে তাদেরকে 400 মিলিয়ন ডলার দেয়া হবে। সো এটা একটা হিউজ মানি, তার মানে এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো কারা এই ইনভেস্টমেন্টটা করলো? আমরা যতদূর শুনতে পাচ্ছি এটা জেপি মর্গান, আমেরিকান একটি ব্যাংক, তারা মূলত একটা বড় ধরনের মেগা প্রজেক্ট রেডি করেছে। তারা মোটামুটি $5 বিলিয়ন এর একটা বিনিয়োগ করতে যাচ্ছে এই ইএসএল এর পেছনে। এবং অবশ্যই তারা ব্যবসায়িক খুঁটিনাটি দিক তারা বিশ্লেষণ করে দেখেছে যে বর্তমানে যেভাবে চলছে তার চেয়ে তারা অনেক ভালোভাবে নিজেরাও নিজেদেরকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করতে পারবে, পাশাপাশি ক্লাবগুলোকেও তারা বাঁচাতে পারবে। যদিও এর মধ্যে একটা নেগেটিভ দিক থেকে যায়, একজনের একটা আমরা খবর দেখেছি যে তিনি বলছেন, ইএসএল এর অথরিটির কেউ একজন বলছেন, unnamed board member from an English বা European Super League club, তিনি বলছেন, our job is to maximize our revenues. The wider good of the game is a secondary concern. The club don't care about the backlash and opinions of the fans. তো উনি নিজেই বলছেন যে দ্য ওয়াইডার গুড অফ দ্য গেম ইজ এ সেকেন্ডারি কনসার্ন, মানে বলছে খেলাটা বা খেলাটার যে বাহ্যিক রূপ, যে খেলাটা দেখে দর্শক মজা পায়, সেটা তাদের কাছে এখন গৌণ হয়ে গেছে। তারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হওয়াকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। সো এখানে মানের ব্যাপারটা কতটা কি হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। এখন দেখি যে এই ইএসএল এর যে মেগা প্রজেক্ট, এটার আসলে প্রভাবটা কি পড়ছে, বা এটার প্রভাবটা কি অলরেডি পড়তে শুরু করেছে। আমরা যদি দু একটা এক্সাম্পলের কথা বলি, বিশেষ করে আমরা দেখলাম দুদিন আগে পরশু হচ্ছে টটেনহামের যে কোচ জোসে মরিনহো, তাকে স্যাক করা হয়েছে। কেন স্যাক করা হয়েছে? কারণ মরিনহো বলছিলেন যে এই ইএসএল এর ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই কারণে উনি একদিন হয়তোবা ট্রেনিং করতে চাননি, যে আজকের দিনটা আমরা দেখি যে কি হয়, কিন্তু এটা অথরিটি মেনে নেয়নি, মরিনহোকে স্যাক করা হয়েছে। এটার একটা বড় কারণ হতে পারে টটেনহাম হয়তো অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা হচ্ছে ইএসএল এ যাবে। সো ইএসএল এ যাওয়া নিয়ে মরিনহোর যে অবস্থান, মরিনহো কিংবা ক্লপ কিংবা মেসুত ওজিলের মতো প্লেয়াররা, ওনারা কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন যে তারা হচ্ছে এই ইএসএল এর পক্ষে না। কারণ মেসুত ওজিলি যেমন বলছিলেন যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, বা এখন যারা বেড়ে উঠছে, তারা শুরু থেকেই স্বপ্ন দেখে যে তারা একদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউসিএল খেলবে। সেটা যদি এখন ইএসএল হয়ে যায়, বা ওই স্বপ্নটা তারা যে আর দেখতে পারছে না বা দেখতে পারবে না, এটা তাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আমরা লক্ষ্য করলাম লা লিগার স্পেনের 3টি দল, তারপর সিরিয়ার 3টি দল, এবং ইংলিশ লিগ থেকে প্রিমিয়ার লিগ থেকে 6টি দল, 6, 3, 9, 3, 12টা দল অলরেডি এখানে যাওয়ার প্রস্তাব অ্যাকসেপ্ট করেছে। এখন প্রশ্ন হলো যে বায়ার্ন মিউনিখ কিংবা জার্মানির যে বুন্দেসলিগার যে দল বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, তারা কেন এখানে যেতে চাচ্ছে না বা এই অফারটা অ্যাকসেপ্ট করছে না। প্লাস আমরা প্যারিস সেন্ট জার্মাই বা পিএসজির কথা বলতে পারি, তারাও এটা অ্যাকসেপ্ট করেনি।
আমরা দেখেছি যে লিভারপুলের সমর্থকরাও এটা মেনে নিচ্ছে না, তারা অলরেডি বিদ্রোহ করা শুরু করে দিয়েছে, তারা রাস্তায় প্লে কার্ড ফেস্টুন লাগাচ্ছে যে তারা কোনোভাবেই এটাকে মেনে নেয় না, এবং ফ্যান ফলোয়ারদের মধ্যে আন্তর্জাতিকভাবে এটা কথা হচ্ছে যে তারাও বেশিরভাগই মানুষই এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো সেটা বাদ দিয়ে যদি আমরা এই তিনটা দলের কথা বলি যে এরাও তো এলিট ক্লাবের মধ্যেই পড়ে, তো এরা কেন এটা অ্যাকসেপ্ট করছে না? বিশেষ করে প্রথমে জার্মানির যে দল দুটি বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের কথা বলি, কারণ জার্মানির বুন্দেসলিগা তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে এই ধরনের কোনো আহ্বানে তার সাড়া দেবে না, তার চেয়ে বর্তমানে যে ইউসিএল আছে সেটাই তাদের কাছে বেটার অপশন বলে মনে হয়। আর প্যারিস সেন্ট জার্মাইয়ের ঘটনাটা একটু ভিন্ন, কারণ আমরা সবাই জানি প্যারিস সেন্ট জার্মাইয়ের যে আরব ধনকুবের যে কাতারের যে মালিক খেলাইফি নাসের আল খেলাইফি, ওনার সঙ্গে উয়েফার যে প্রেসিডেন্ট তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে, এবং নাসের আল খেলাইফি যেহেতু কাতারের লোক এবং তার সঙ্গে কাতারের যে সম্প্রচার মাধ্যম তাদেরও একটা ভালো চুক্তি আছে, এবং 2022 বিশ্বকাপ যেহেতু কাতারে, সেখানে যদি তিনি যদি এই বড় দলগুলোর সঙ্গে তিনিও যদি চলে যান তাহলে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, যেহেতু কাতার বিশ্বকাপ কাতারের ওয়েদার নিয়ে অলরেডি অনেক বিতর্ক অনেক সমালোচনা হয়েছে। গত 2 দিন ধরে এই পুরনো কথাটি আবার ফিরে ফিরে আসছে যে ফুটবল ইজ ক্রিয়েটেড বাই পুয়ার অ্যান্ড স্টোলেন বাই রিচ। যে আসলেই আমরা যদি খেয়াল করে দেখি যে ফুটবল খেলাটা আসলে কারা শুরু করেছিল, উরুগুয়েতে যদি শুরু হয়ে থাকে, তারপর লাতিন অঞ্চলগুলোতে কি ব্রাজিল কি আর্জেন্টিনায় পেলে ম্যারাডোনা, মেসি, রোনালদিনহো এই ধরনের যে প্লেয়াররা ছিলেন তারা শুরুটা করেছিলেন হয়তো অলিগলিতে, তারপর তাদের বস্তিতে, রাস্তার মধ্যে ফুটবল খেলে খেলে তারা একদম উঠে এসেছেন একদম বড় জায়গায়। কিন্তু এই বড় জায়গাটায় আসার ফলে কি হয়েছে যে তারা আসলে তাদের মধ্যে ছিলেন না, তাদেরকে তারা সেল হয়েছে, মানে তাদেরকে কেনা হয়েছে, এবং ক্লাবগুলো বা মালিকরা তাদেরকে তাদের ইচ্ছে মতো আসলে ব্যবহার করেছে বা তাদের অধীনস্থ ভাবে রেখেছে। আমরা বর্তমানে যে ইএসএল এর যে উত্থান দেখছি, ইএসএল এর উত্থান আসলে এইটাকে বড় করে ইঙ্গিত করে যে আসলে ফুটবলাররা আসলে শেষ পর্যন্ত এই মালিক শ্রেণী বা এদের কাছে বন্দী, কিংবা মালিক শ্রেণীরাই আসলে শাসন করবে সব জায়গাতেই, এবং তারাই সিলেক্ট করবে কিভাবে কি চলবে, এবং তারা বড় লোকদের জন্য কাজ করে, রিচদেরকে আরো রিচ করে এবং পুয়ারদেরকে আরো পুয়ার করে, এরকম সমীকরণই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপর অনেকগুলো প্রশ্ন রয়ে যায় যে আসলে এরপর কি হবে, যে 15টা বা 20টা ক্লাবকে তারা সিলেক্ট করলো, বাকি যে ক্লাবগুলো আছে যারা এতদিন যাবত ফুটবল খেলছে তারা হয়তো স্বপ্ন দেখছে বা সেই আশাটাই থাকে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলবো, ওইভাবে নিজেদেরকে প্রস্তুত করে, তাদের মধ্যে ওই তাড়নাটা আর থাকবে কিনা, বা এইভাবে আসলে ফুটবলের চর্চাটাই কমে যাবে কিনা, নতুন প্লেয়ার আর তৈরি হবে কিনা। তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আমরা সামনের দিনগুলোতে খুঁজবো। আমরা ফিফা কিংবা উয়েফা যারা আছে নিয়ন্ত্রক সংস্থা, তারা আসলে কি ধরনের জটিলতায় পড়তে পারে। যেমন উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ যদি বাতিল হয়ে যায় বা তারা যদি সেটাকে আয়োজন করতে না পারে, তাদের বড় একটা আর্থিক ক্ষতি হবে এবং তাদের যে কন্ট্রোলিং পাওয়ার সেটাও চলে যাবে এরপরে। অন্যদিকে ফিফা হয়তো চাবে না যে যে দলগুলো বা যে প্লেয়ারগুলো হচ্ছে এখানে অংশগ্রহণ করছে তারা এখানে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলবে, সেটা তারা হয়তো অ্যাকসেপ্ট করতে পারবে না, বা তাদের জন্য একটা ক্ষতির ব্যাপার আছে। ফলে আমরা দেখতে পেলাম যে তারা এটাকে মেনে নিতে পারছে না, উয়েফা কিংবা ফিফা, তারা এটাকে দেখছে যে তাদেরও টিকে থাকার সংগ্রাম হিসেবে। আমরা লক্ষ্য করেছি আজকেই তারা এটাকে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি, এবং যেসব প্লেয়ার এবং যেসব ক্লাব এই যে উয়েফা কিংবা ফিফা ছাড়া ইএসএল এ যারা যোগদান করবে তাদের জন্য তারা বেশ কড়া বার্তা দিয়ে রেখেছে। আজ বলছিলেন উয়েফা স্টেটমেন্ট অন প্ল্যানস ফর এ ইউরোপিয়ান সুপার লিগ, তার যে স্টেটমেন্টটা দিয়েছে তারা বলছে we will consider all measures available to us at all levels, both judicial and sporting, in order to prevent this happening, as previously announced by FIFA and the 6 federations. The clubs concerned will be banned from playing in any other competition at domestic, European or world level, and their players could be denied the opportunity to represent their national teams. এখানে তারা পরিষ্কারভাবে বলছে যে যারা এসব জায়গায় খেলবে তাদেরকে ব্যান করা হবে আন্তর্জাতিকভাবে, তারা আন্তর্জাতিক জার্সি আর গায়ে চাপাতে পারবে না।
সো এটা ফিফা এবং উয়েফার তরফ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এবং আমরা হয়তো লক্ষ্য করব তারা আরো কড়া বিধিনিষেধ আরোপ করতে পারে। দ্বন্দ্বমুখর একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে একদিকে অবস্থান নিয়েছে উয়েফা এবং ফিফা, অন্যদিকে ইএসএল, ইউরোপিয়ান সুপার লিগ। তো এই যে দ্বন্দ্ব, এটা তো আসলে অনেক জায়গায় প্রভাব ফেলবে। ব্যক্তি যে প্লেয়ার আছে সেখান থেকে শুরু করে বড় টুর্নামেন্ট, দর্শকেরও ব্যাপার আছে, সব মিলিয়ে আসলে একটা জটিল অবস্থার তৈরি, এটা আরো বাড়তেই থাকবে। সো এখানে সমাধানটা আসলে কি হতে পারে? যেহেতু ইএসএল অলরেডি 5 বিলিয়ন তারা ইনভেস্ট করে ফেলেছে বা তারা তাদের প্ল্যান ঠিক করে ফেলেছে, সেক্ষেত্রে হয়তোবা ফিফা এবং উয়েফাকে কিছুটা নেগোশিয়েট করতে হতে পারে। আমরা ক্রিকেটের ক্ষেত্রেও এমনটা দেখেছি। যদিও ক্রিকেট খেলুড়ে দেশ 10 থেকে 12টি, সহযোগী সদস্য মিলে 14-16, বড় জোর 18টি। তো আমরা ক্রিকেটের ক্ষেত্রেও দেখেছি এক সময় ইন্ডিয়ান ক্রিকেট লিগ নামে একটা টি-20 ফরম্যাটে একটা নতুন করে খেলা শুরু হলো, যেখানে আন্তর্জাতিক প্লেয়াররা আসতে শুরু করলো, কিন্তু এটাকে বাধা হিসেবে দেখলো আইসিসি। এটা যে একটা পরিস্থিতির দাবিও তৈরি হয়ে গেছে অলরেডি, যে ক্রিকেটরা এখানে একটা 20 ওভারের খেলা খেলছে এবং খুবই জমজমাট খেলা হচ্ছে, দর্শকরা সেটাকে লুটে নিয়েছে। সো এটা তো একটা বিকল্প কিছু দিতে হবে দর্শককে। এর ফলে তারা পরিকল্পনা করে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করলো এবং আইসিএল কে তারা ব্যান করলো, বা এখানে যারা খেলবে সেই সব প্লেয়ারকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেওয়া হবে না, ঘরোয়া ক্রিকেট খেলতে দেওয়া হবে না। এরকম ঘটনা আমরা দেখেছি, এবং আইপিএল এখন তার নিজস্ব গতিতে চলছে, অন্যদিকে আইসিসিও চলছে। এরকম একটা সমাধান আমার কাছে মনে হচ্ছে যে এই পরিস্থিতিতেও তৈরি হতে পারে, যে উয়েফা এবং ফিফা মিলে হয়তোবা ইউসিএল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপিয়ান সুপার লিগের দুইটা মডেল ফলো করে হয়তো মধ্যবর্তী একটা অবস্থানে তারা এসে একটা সিদ্ধান্ত নিতে পারে, বা এরকম কোন আমরা সমাধানই হয়তো দেখবো। না হলে আসলে কোনোটাই উভয় পক্ষের জন্য ভালো হবে না। তো এটাই আমার কাছে মনে হয় যে এই অবস্থার একটা সমাধান। অনেক প্রশ্নের উত্তর আমরা সামনের দিনগুলোতে খুঁজবো। আমরা সে পর্যন্ত সবাই অপেক্ষা করছি। সেই পর্যন্ত আপনারাও অপেক্ষা থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অবশ্যই মাস্ক পরিধান করবেন, প্রয়োজন ব্যতীত বাইরে যাবেন না, আর অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।